সমাধানটা রাজনৈতিক, বিষয়টি আইনি হইল, সমাধানটা রাজনৈতিক। আমার ভাই সেলিম ভাই উনি উনার দলের যা যা অবস্থান সবই উনি এখানে পরিষ্কার করলেন, কিন্তু জাতি কি দেখতে চায় জুলাই অভ্যুত্থানের পর? জাতি দেখতে চায় এটা একটা সমাধান। এইবার এমন একটা সংসদ আমাদের সামনে আছে, এরা অতীতে বন্ধুর মতো ছিল এবং বন্ধুর মতো তারা লড়াই করে একটা ফেসিবাদকে সরাইছে। এখন সংবিধান সংস্কার সংশোধন করে কমিটি করে যে করা যাবে না তা না, করা হয়তো যাবে। যাওয়ার পরে আরেকটা জিনিস লাগবে, যেটা ওই ঘোরার আগে গুরু কি বলে না, কিসের আগে কি লাগছে, ঘোরার আগে গাড়ি লাগছে। তো যেমন গণভোটটা কোন সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন আপনি যদি করতে চান, যেটা শিশির ভাই ভারতের একটা মামলার রায় দিয়েও বলেছেন, সেটা পরিবর্তন করার ক্ষমতায় এই সংসদ সদস্যদের নাই। নাই কেন এটা সংবিধানই বলে দিছে, আবার নাই কেন এটা আদালতও বিভিন্ন সময় তার জাজমেন্ট বলে দিছে, যেটা একটা কথা উনি বলেছেন। কিন্তু তারপরে যে করা যাবে না তা না, করা যাবে। কোনো করার পরে কিছু কাজ আছে, যেটা বললাম যে ঘোরার আগে গাড়ি হয়েছে, আগেই হয়ে গেছে গণভোট। যদি আপনার মৌলিক কাঠামোর যদি কোনো পরিবর্তন করেন, তাহলে জনগণের ম্যান্ডেট লাগবে। আগে নিয়ে নিছেন, আগে তো আপনি সুনির্দিষ্টভাবে নেন নাই, নিছেন। ওই নেওয়াটাও একটা রাজনৈতিক ছিল। এটা এই যে আমি যে প্রশ্ন তো অন্যদিকে যাই, আমাদের ভাই যেটা বললেন, ওনার কিছু বিষয় আমি যতটা রেকর্ডে থাকে কিছু বিষয়ে একমত, কিছু বিষয়ে দ্বিমত করি। যেমন একমত হই যে উপদেষ্টাদের কেউ কেউ ক্ষমতার মোহ ছিল, এটার প্রমাণ আমি একজন সাংবাদিক হিসাবে আমিও মনে করি। কিন্তু ডক্টর ইউনূস এবং তার সরকার এই যে গণভোটটা আসলো সাংবিধানিক আদেশের নামে, এটি কিন্তু প্রথমে ছিল না। আপনি খেয়াল করবেন, বিএনপি একটা দাবি দিয়ে দিল যে এই ঈদের রোজার আগে নির্বাচন হইতে হবে, এবং বিএনপি শুরু থেকেই 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এই দাবির মধ্যে ছিল, এবং কিছু দূরত্ব সরকারের সঙ্গে ছিল। ডক্টর ইউনূস সাহেব এই জন্য উনি লন্ডনে যখন গেলেন, অন্য কাজের পাশাপাশি এটা ছিল ওনার প্রধান কাজ, উনি একটা গুরুত্ব দিয়েছেন বিএনপিকে। খেয়াল করেন, ওনার সঙ্গে বৈঠক করে এসেছেন, বৈঠক করে এসে দুইটি কথা বলছেন, বিচার দৃশ্যম সংস্কার এবং বিচার দৃশ্যম অগ্রগতি এর আগেও হইতে পারে। যখন দ্রুত গতিতে চললো, কিন্তু এখানে কিন্তু কেউ নির্বাচন বানচাল করে বা বিলম্বিত করার কোন চেষ্টা করে নাই। আপনি খেয়াল করেন, ইতিহাসগুলো প্রত্যেকটা রেকর্ডে আছে। যখন দেখা গেল জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না, জুলাই আজকে এনসিপি এবং জামাত ইসলামী তার একটা ঐক্যের মধ্যে আছে, ওই সময় তার একটা ঐক্যের কথাবার্তার মধ্যে ছিল। জামাত ইসলামী গিয়ে কিন্তু স্বাক্ষর করেছে, এনসিপি তাদেরকে বেঈমান বলেছে। এই স্বাক্ষরের পিছনের কাহিনী ছিল, শিশির ভাই পুরো সংস্কারের পুরো কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন, ওই যে সংস্কার কমিশন, ওই কার্যক্রমের মধ্যে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। জামাত একটা জিনিসের উদ্বেগ প্রকাশ করেছিল যে আপনারা যদি নির্বাচন দিয়ে দেন, এই সংস্কারগুলো হবে না, এটা হবে তার একটা নমুনা আমরা আগে দেখতে চাই। তারপরে কিন্তু সাংবিধানিক জুলাই সনদ ঘোষণা হওয়ার পরেও এটা নিয়ে বিরোধ দেখা দিল। পরে আরেকটা কমিটি হইল উপদেষ্টা পরিষদের। তারপরে এটা কিন্তু এই যে ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দেওয়া হয়েছে, জগা কিছু করা হয়েছে কেন জানেন? রাজনৈতিক ঐক্যটা ঠিক করে একটা নির্বাচন দ্রুত সময়ের মধ্যে করানোর জন্য। ওই সাংবিধানিক আদেশ জারি করার পরে জামাত এবং এনসিপি তারা একটু ঠান্ডা হয়েছে, এরা আসছে। এখন আমি আবার আগের জায়গায় যাই,
পুরো বিষয়টা রাজনৈতিক এবং আন্তরিকতার বিষয়। আমরা মৌলিক যেসব জায়গায় আছে, খুব দুইটা জায়গায় ভিন্ন মত আছে, বড় দাগের দুইটি জায়গায়। একটা হলো উচ্চ কক্ষে রেশিও কোনটা হবে, আর হলো জাতীয় প্রতিষ্ঠানগুলোর গঠন প্রকৃতি নিয়ে। বাকি সবগুলা কিন্তু মোটা দাগে ঐক্যমত। ওই যে আমাদের মৌলিক কাঠামো কি হবে, চেতনা, মূলনীতি, ওগুলো তো মোটামুটি ঐক্যমত, সবগুলোতে ঐক্যমত। এই দুইটা জায়গার সমাধান রয়ে গেছে, ওটারও সমাধানের পথ আছে, নাই যে তা না, পুরো জিনিসটারই সমাধানের পথ আছে। আপনি সংস্কার, এই সংবিধান সংশোধন করেও করতে পারবেন, পরে একটা গণভোট লাগবে। কিন্তু এই যে 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটি হয়েছে, 17 সদস্যের 12 জনের নাম প্রকাশিত হয়েছে। আমার তো প্রত্যাশা ছিল এটা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ঐক্যমত না হবে, এই কমিটির নাম প্রকাশ হবে না। কারণ আপনি সংখ্যাগরিষ্ঠতার জোরে এটা করতে পারবেন, বিএনপির এটা আছে কি ক্ষমতা, কিন্তু কি হবে সেইটা নিয়ে আমরা শঙ্কিত। আমরা সারা জীবন এই লড়াইয়ের ময়দানে ছিলাম, দেখেছি আমি বিএনপির সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, এইটা আমার ভাই জানেন। এখন আমি দেখেন, আপনি এই 3টা বন্ধু যারা একসঙ্গে লড়াই করে ফ্যাসিবাদকে সরাইছে, এনসিপি এবং জামাত ইসলামী, বাকিরা 20 দলীয় জোট বা বিভিন্ন সময়ে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। আপনি গায়ের জোরে করবেন, যদি জামাত সংসদে না যায়, এনসিপি না যায়, আমরা তো এই কালচার দেখেছি, তাহলে আমরা এই সংসদটা অকার্যকর হয়ে যাবে। আপনি বলবেন কেন, সংসদ কি আওয়ামী লীগ চালায় নাই? আওয়ামী লীগ তো বিনা ভোটে সরকারও গঠন করে চালাইছে, সব কিছুই চালানো যাবে। কিন্তু আমি মনে করি এটা রাজনৈতিক সমঝোতা করে একটা সমাধানের পথ করতে হবে। সেইটা সংস্কার করেও করা সম্ভব, সংশোধন করেও সম্ভব, কিন্তু ওই যে একটা রাজনৈতিক একটা বৃহত্তর সমঝোতা লাগবে। এখন আপনি করবেন কি করবেন না, সেটি তো আবার রাজনীতি, এটা আপনার বিবেচনার বিষয়। এখন এই জুলাইয়ের গণঅভ্যুত্থান আপনাকে একটা এই রক্ত দিয়া একটা ঐক্যের বন্ধন, একটা রেখা এঁকে দিছে। রক্তের এই দাগের এই পারে যারা যোদ্ধার, আমি বলি নাই আবার হয়তো কোনো সময় ওই পারে ফ্যাসিবাদ নাই। আমাদের তো ইতিহাস আছে, সমস্ত রাজনৈতিক দল মিলে একাদশ এবং দ্বাদশ সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন, ইতিহাস তো আছে। আবার এই ইতিহাসও আছে, আমি গোয়ার তুমি করার কারণে কি হয়েছে সেটাও আছে, এর ইতিহাস কিন্তু দুই দলের মধ্যেই আছে। ফলে আমি এটা আবার দোহাই দিয়ে বলি, আপনারা রাজনৈতিক সমঝোতা করুন, এবং দুই পক্ষকেই বলি। জামাত যদি আবার মনে করে আমরা যা বলবো বিএনপি তা শুনতে হবে, নাইলে এনসিপি নিয়ে সংসদ থেকে বের করে এই সরকারকে ফালাইয়ে দেব, এ ফালানি রাজনীতিও বন্ধ করতে হবে। এই দেশের মানুষ আর ফালানি রাজনীতি আর রক্ত দেওয়া রাজনীতিতে যেতে চায় না। কেন যেতে চায় না আমি বলি, শুনেন। যেতে কেন এত বছর লাগছে, 18 বছর লাগছে। আপনি জুলাইয়ে শহীদদের সংখ্যা দেখেন, তারা কোন ঘর থেকে আসছে দেখবেন, সব সাধারণ মানুষ। কোনো এমপি সাহেবের ছেলে, কোনো মন্ত্রী সাহেবের ছেলে মারা যায় নাই। আগামী অদূর ভবিষ্যতে কোনো আন্দোলন সংগ্রামে তাদের ছেলেমেয়েরা মারা যাবে না। তারা ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে তাদের ছেলে মেয়েদেরকে রেখে দিয়েছে। ফলে আমরা রক্তের লড়াই আর চাই না।